কল্পনা করা যাক অত্যন্ত সুরক্ষিত আর দুর্ভেদ্য একটা লকার বা ভল্ট। সাধারণ ব্যাংকের ভল্ট নয়, এই ভল্টের ভেতরে অত্যন্ত সযত্নে আটকে রাখা আছে প্রচণ্ড শক্তিশালী আর ধ্বংসাত্মক সব রাসায়নিক উপাদান। হ্যাঁ, আর এগুলো এতটাই ভয়ঙ্কর যে যদি কোনোভাবে ভল্টের দরজায় একটুখানি লিক হয়ে যায় তাহলে চারপাশের সবকিছু নিমেষেই গলে বা হজম হয়ে যেতে পারে। একদম। আজকের সোর্স ম্যাটেরিয়াল ঘাঁটতে গিয়ে কোষের ভেতরে ঠিক এমনই একটা মাইক্রোস্কোপিক ভল্টের খোঁজ পেয়েছি আমরা, যার নাম হলো লাইসোজোম। আসলে 1955 সালে বেলজিয়ামে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দে দুবে আর তার সহকর্মীরা কোষ নিয়ে গবেষণা করতে গিয়ে এই ক্ষুদ্র থলি-সদৃশ অঙ্গাণুটি প্রথম আবিষ্কার করেন। তারাই এই নামকরণটা করেছিলেন। গ্রিক শব্দ লাইসো মানে হলো হজমকারী, আর সোমা মানে বস্তু, মানে যে বস্তু হজম করতে পারে, তাই তো? ঠিক ধরেছেন। এটি মূলত হাইড্রোলাইটিক বা আর্দ্র বিশ্লেষক এনজাইমের এক বিশাল আধার। আর এই ধ্বংসাত্মক কাজের জন্য এর বেশ নাটকীয় একটা নাম দেওয়া হয়েছে, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড, বাপরে। আচ্ছা, দেন এই যে কোষের ভেতরে এত বিপজ্জনক একটা ভল্ট, এটার উৎপত্তি হয় কোথা থেকে? কোষ কি নিজেই এটা তৈরি করে? উৎপত্তির জায়গাটা বেশ ইন্টারেস্টিং। কোষ সরাসরি তৈরি করে না, এর উৎপত্তিস্থল হল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু সেখান থেকে এটি পুরোপুরি ব্যবহারযোগ্য অবস্থায় বের হয় না। মানে অনেকটা কাঁচামালের মতো তৈরি হয়? হ্যাঁ, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধু কাঁচামাল তৈরি করে দেয়, এরপর সেটা গলগি বডির কাছে যায়। গলগি বডি অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই এনজাইমগুলোকে প্যাকেজ করে, মানে গলগি বডি কর্তৃক প্যাকেজকৃত হয়েই লাইসোজোম পূর্ণাঙ্গ রূপ পায়। প্যাকেজিং ভালো না হলে তো কোষের ভেতরে লিক হয়ে বিপদ ঘটে যাবে। সো দেন সব কোষে কি সমান সংখ্যক লাইসোজোম থাকে? এর বিস্তৃতিটা কেমন? না, সব কোষে সমান থাকে না। এটি বেশিরভাগ প্রাণীকোষেই পাওয়া যায়, তবে বিশেষ করে শ্বেত রক্তকণিকায় এদের সংখ্যা সবচেয়ে বেশি। শ্বেত রক্তকণিকা তো আমাদের শরীরে জীবাণু মারে, ওদের তো এটা বেশি লাগবেই। একদম তাই। জীবাণু গিলে খাওয়ার জন্য ওদের প্রচুর লাইসোজোম লাগে। এছাড়া প্রাণীর যকৃৎ বা লিভার, স্নায়ুকোষ, বৃক্ক, অন্ত্রের আবরণী কোষ, অস্থি, অগ্নাশয়, মস্তিষ্ক আর থাইরয়েড কোষে এটি প্রচুর পরিমাণে থাকে। এমন কোনো প্রাণীকোষকে আছে যেখানে লাইসোজোম একেবারেই নেই? হ্যাঁ, খুব বড় একটা ব্যতিক্রম আছে। স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্তকণিকা বা আরবিসিতে লাইসোজোম একেবারেই থাকে না। আরবিসি তো শুধু অক্সিজেন পরিবহন করে, ওদের তো হজমের কাজ নেই। আচ্ছা, দেন উদ্ভিদ জগতের ক্ষেত্রে কি হয়? সেখানে তো এগুলো থাকার কথা না। সোর্স বলছে উদ্ভিদের ক্ষেত্রে অধিকাংশ কোষে এবং ইস্টে লাইসোজোম অনুপস্থিত, তবে সম্প্রতি উদ্ভিদ কোষেও এর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। ও, উদ্ভিদ কোষেও থাকে? হ্যাঁ, তবে উদ্ভিদ কোষে প্রাপ্ত লাইসোজোমকে বলা হয় স্ফেরোজোম। এরা আকারে ছোট আর এক স্তর ঝিল্লি বিশিষ্ট হয়। স্ফেরোজোম, এদের কাজ কি প্রাণীকোষের মতোই? আসলে এদের আরেকটা নাম হলো ওলিওসোম। ওলিও শব্দটা তেলের সাথে যুক্ত। এদের প্রধান কাজ হলো তৈল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করে রাখা। মানে উদ্ভিদ কোষে এটা তেলের স্টোরেজ হিসেবে কাজ করছে। রাইট। উদ্ভিদের ভাজক টিস্যু, পেঁয়াজের বীজ, ভুট্টা, তামাকের চারা আর প্রোটোজোয়াতে এদের উপস্থিতি রয়েছে। প্রাণী আর উদ্ভিদের পার্থক্যটা বেশ দারুণ। ওয়েল দেন, ভৌত গঠনের দিক থেকে এদের প্রকারভেদ বা আকার নিয়ে কি তথ্য আছে? এরা মূলত দুই প্রকারের। প্রথমটা হলো প্রাইমারি লাইসোজোম, যা গলজি বস্তু থেকে তৈরি হয়, আর কতকগুলো প্রাইমারি লাইসোজোম একসাথে মিলিত হয়ে তৈরি করে সেকেন্ডারি লাইসোজোম। আর এদের আকার সাধারণত কেমন হয়? সাধারণত গোলাকার বা বৃত্তাকার হয়, তবে ওই যে উদ্ভিদের মূলের ভাজক টিস্যুর কথা বললাম, সেখানে এদের আকার অনির্দিষ্ট। সাইজটা কতটুকু? এদের গড় ব্যাস 0.2 থেকে 0.8 মাইক্রন, খুবই ক্ষুদ্র। তবে একটা চমকপ্রদ তথ্য হল বৃক্ক বা কিডনি কোষের লাইসোজোম তুলনামূলকভাবে বেশ বড় আকারের হয়ে থাকে। বৃক্ক কোষেরটা বড়, ইন্টারেস্টিং। ওয়েল দেন, আবরণী বা মেমব্রেন নিয়ে তো সোর্সগুলোতে একটা অদ্ভুত বৈপরীত্য দেখলাম। কোথাও এক স্তর, আবার কোথাও দ্বিস্তর বলা হয়েছে। হ্যাঁ, এই বৈপরীত্যটা আছে। গঠনগত বর্ণনায় দ্বিস্তর ও একস্তর উভয় মতই পাওয়া যায়। তবে স্তর যেমনই হোক, আসল বিষয় হলো এর ভেতরের গহ্বর বা ভ্যাকিওল। এই গহ্বরটাতে কি থাকে? গহ্বরটা একটা অত্যন্ত ঘন আর অম্লীয় তরলে পূর্ণ থাকে। এই অ্যাসিডিক তরলটাই এর মূল অস্ত্র। এত অ্যাসিড? ওকে দেন, এখানেই আমার খটকা লাগছে। ভেতরে এত অম্লীয় তরল, তো লাইসোজোমের নিজের আবরণটা গলে যায় না কেন? গলে যায় না কারণ একটা রক্ষা কবচ আছে।
স্ট্যাবিলাইজার নামের কিছু পদার্থ লাইসোজোমের আবরণীকে স্থিতি বা দৃঢ়তা দান করে। স্ট্যাবিলাইজার এগুলো কি দিয়ে তৈরি? এর বড় উদাহরণ হল কোলেস্টেরল আর কর্টিজেন বা কর্টিসন। এগুলো মেমব্রেনকে এতটা শক্ত রাখে যে এনজাইমগুলো বাইরে বেরিয়ে আসতে পারে না। ও, ন্যাচারাল শিল্ড যাকে বলে। বাট দেন এমন কোনো পরিস্থিতি কি হয় যখন কোষের সত্যি এই আবরণ ভাঙার দরকার হয়? হ্যাঁ, তখন কিছু পদার্থ আবরণীকে ইচ্ছা করেই বিগলিত করে বা ভাঙতে সাহায্য করে। এদের বলা হয় ল্যাবিলাইজার। মানে এরা স্ট্যাবিলাইজারের ঠিক উল্টো কাজ করে। কারা এই ল্যাবিলাইজার? ভিটামিন এ, বি আর কে। এছাড়া কিছু হরমোন যেমন প্রোজেস্টেরন, বি ইস্ট্রাডায়াল, টেস্টোস্টেরন লাইবিলাইজার হিসেবে কাজ করে। ভিটামিন আর হরমোন মেমব্রেন ভেঙে দেয়। আর কিছু কি আছে? হ্যাঁ, বিভিন্ন ধাতবায়নও আছে, যেমন সিলভার আয়ন, মার্কারি আয়ন আর কপার আয়ন। এগুলো আবরণ ভাঙতে সাহায্য করে। সিলভার, মার্কারি এগুলো তো বেশ ভারী ধাতু। সো দেন ভেতরের রাসায়নিক উপাদানগুলো নিয়ে তো বেশ কৌতূহল হচ্ছে। এই ভল্টের ভেতরে স্পেসিফিক কি কি মজুদ আছে? এর বাইরের ঝিল্লিটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি, আর ভেতরে থাকে প্রায় 40 থেকে 50, অন্যমতে 60 ধরনের হাইড্রোলেজ বা বিগলনকারী এনজাইম। 60 ধরনের? কয়েকটা নাম বলা যায়? অবশ্যই, যেমন অ্যাসিড লাইপেজ, ডিএনএজ, আরএনএজ, ফসফোলাইপেজ, এস্ট্রেজ, ডেক্সট্রোনেজ, স্যাক্রেজ আর লাইজোজাইম। একটা ছোট থলির ভেতরে এতগুলো এনজাইম একসাথে জটলা পাকিয়ে থাকে? না, এখানেই একটা বড় সারপ্রাইজ আছে। প্রতিটি লাইসোজোমে সাধারণত নির্দিষ্ট এক ধরনের এনজাইমই বিদ্যমান থাকে, মানে সব একসাথে মেশানো থাকে না। ও, মানে এক একটা লাইসোজোম এক একটা স্পেসিফিক কাজের জন্য তৈরি। ঠিক তাই। এছাড়া এর ভেতরে অনেক সময় অপাচিত চর্বির মায়োলিন তন্তু আর বিভিন্ন দানা সদৃশ বস্তুও দেখা যায়। স্পেশালাইজড এনজাইম ভল্ট, রাইট। নাও দেন ধরুন কোনো কারণে একটা ভল্ট লিক হয়ে গেল। এনজাইমগুলো সাইটোপ্লাজমে চলে এলে তো পুরো কোষ গলে শেষ হয়ে যাবে, তাই না? প্রকৃতির মেকানিজমটা এত কাঁচা নয়। লাইসোজোমের এনজাইমগুলো কেবল অম্লীয় পরিবেশেই কাজ করতে পারে, কিন্তু কোষের সাইটোপ্লাজমের পরিবেশ থাকে নিরপেক্ষ, মানে পিএইচ নিউট্রাল। হ্যাঁ, তাই সাইটোপ্লাজমে এনজাইমগুলো একদম নিষ্ক্রিয় থাকে। যখন সত্যি কাজ করার প্রয়োজন হয়, লাইসোজোম সাইটোপ্লাজম থেকে অতিরিক্ত প্রোটন বা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। প্রোটন টেনে নিয়ে ভেতরের পরিবেশ অম্লীয় করে তোলে। একদম তাই। আর প্রোটন টেনে নেওয়ার কারণে সাইটোপ্লাজমের নিরপেক্ষ অবস্থাটাও সুন্দরভাবে বজায় থাকে। দারুণ, একটা ফেল সেফ সিস্টেম। রাইট দেন, এতক্ষণ তো গঠন দেখলাম। কোষে লাইসোজোমের দৈনন্দিন কাজগুলো আসলে কি? মূল কাজ হল পরিপাক আর প্রতিরক্ষা। ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় এরা আক্রমণকারী জীবাণুকে ধ্বংস করে। বাইরে থেকে আসা শত্রুকে গিলে ফেলে। হ্যাঁ, আর এই বিগলনকারী এনজাইমগুলোকে নিজের ভেতরে আটকে রেখে কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। এছাড়া কোষ মধ্যস্থ খাদ্যকণা পচন বা অন্তঃকোষীয় পরিপাকে এরা সরাসরি সাহায্য করে। অন্তঃকোষীয় পরিপাক। ওকে, দেন ওই যে শুরুতে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকার কথা বলেছিলাম, ওই রহস্যটা কি? এরা অটোফ্যাগি কখন করে? যখন কোষে তীব্র খাদ্যাভাব দেখা দেয়, তখন টিকে থাকার জন্য লাইসোজোমের প্রাচীর ফেটে যায়। এনজাইমগুলো বেরিয়ে এসে কোষের অন্যান্য জীবিত অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দেয়। নিজের অঙ্গাণু খেয়ে ফেলে? হ্যাঁ, এই নিজ কোষের অঙ্গাণু খেয়ে ফেলাকেই বলে অটোফ্যাগি। আর যখন প্রতিকূল অবস্থায় সম্পূর্ণ অকেজ কোষগুলো ধ্বংস হয়ে যায়, তখন তাকে অটোলাইসিস বলে। পুরো কোষটাকে একসাথে গলিয়ে দেয়? রাইট। আর নিজের কোষকে এভাবে ধ্বংস করে পুরো শরীরকে বাঁচায় বলেই এদেরকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। বেশ ডার্ক একটা মেকানিজম। ওয়েল দেন, কোষ ধ্বংস করা ছাড়া এর কি কোনো পজিটিভ বা গঠনমূলক কাজ আছে, যেমন কোষ বিভাজনের ক্ষেত্রে? হ্যাঁ, গঠনমূলক কাজও আছে। কোষ বিভাজনকালে এটি কোষীয় আবরণী এবং নিউক্লিয়াসের আবরণী ভাঙতে সাহায্য করে। এটা কোষ বিভাজনের জন্য অত্যন্ত জরুরি একটা ধাপ। আবরণী না ভাঙলে তো বিভাজন এগোবে না। অ্যান্ড দেন লাইসোজোমের আর কোনো চমকপ্রদ বা আনকমন ভূমিকা আছে কি? অনেকগুলো আছে, যেমন এটি কোষে ক্যারাটিন প্রস্তুত করে, আবার ক্ষেত্রবিশেষে ক্যান্সারও সৃষ্টি করতে পারে। ক্যান্সার সৃষ্টি করে? সেটা কিভাবে?
এর মধ্যে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ নামের একটা এনজাইম থাকে যা ক্যান্সার কোষ তৈরিতে ভূমিকা রাখতে পারে। এছাড়া প্রজননেও এর কাজ আছে। প্রজননে লাইসোজোম কি কাজ করে? শুক্রাণুর লাইসোজোম থেকে হায়ালুরনিডেজ এনজাইম নিঃসৃত হয়। এটা ডিম্বাণুর আবরণের অংশবিশেষ গলিয়ে দেয় যাতে শুক্রাণু ভেতরে ঢুকতে পারে। ওয়াও, প্রতিটা ধাপে এর ইনভলভমেন্ট। আর ওই অটোফ্যাগি নিয়ে তো একটা নোবেল পুরস্কারও আছে, তাই না? হ্যাঁ, অটোফ্যাগি প্রক্রিয়ার 15টি জিন লাইসোজোম নিয়ন্ত্রণ করে থাকে। আর এই অটোফ্যাগি নিয়ে গবেষণার জন্যই 2016 সালে জাপানি সেল বায়োলজিস্ট ডক্টর ইয়োশিনোরি ওসুমি নোবেল পুরস্কার পান। বাপরে, নোবেলজয়ী মেকানিজম! সো দেন সোর্স ঘাটতে ঘাটতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কোষের আর একটা পরিচিত অঙ্গাণু রাইবোজোমের সাথে যদি লাইসোজোমের একটা চূড়ান্ত তুলনা করি তাহলে কি দাঁড়ায়? এই পার্থক্যটা খুব পরিষ্কার। প্রথমেই আসে আবরণ। রাইবোজোমে কোনো আবরণ নেই, এটি আবরণবিহীন। কিন্তু লাইসোজোমে আবরণ থাকে। আর কোষের ভেতরে এদের অবস্থান? রাইবোজোম অন্যান্য অঙ্গাণুর গায়ে বা বিচ্ছিন্নভাবে থাকে, কিন্তু লাইসোজোম সাইটোপ্লাজমে সর্বত্র প্রায় সমানভাবে সাজানো থাকে। ভেতরের গঠনের দিক থেকেও তো তফাৎ আছে। রাইবোজোম মূলত আরআরএনএ ও হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। অন্যদিকে লাইসোজোমে থাকে বিভিন্ন ধরনের হাইড্রোলেজ এনজাইম। রাইবোজোম তো খণ্ডিত থাকে, তাই না? হ্যাঁ, রাইবোজোম দুটি অসমান খণ্ডে বিভক্ত থাকে, কিন্তু লাইসোজোম একদম অখণ্ডিত একটা থলি। আর কাজের পার্থক্যটা তো আমরা এতক্ষণ আলোচনা করলামই। একদম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে আর লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। এই দীর্ঘ বিশ্লেষণে এটা খুব স্পষ্ট যে লাইসোজোম আমাদের কোষের ভেতরে কতটা নিখুঁতভাবে তার ধ্বংস এবং পরিপাকের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এত সব জানার পর একটা গভীর ভাবনা মাথায় আসছে। যদি লাইসোজোম তার ধ্বংসাত্মক এনজাইমগুলো দিয়ে আমাদের শরীরের অকেজো কোষগুলোকে রিসাইকেল করতে পারে, তবে কি ভবিষ্যতে বিজ্ঞানীদের পক্ষে লাইসোজোমকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে বয়স বাড়ার প্রক্রিয়া পুরোপুরি ঠেকানো বা অমরত্বের চাবিকাঠি পাওয়া সম্ভব?